লন্ডন থেকে নির্দেশ যায় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে। তাহলে যেটা করা মানে কি আমাদের দেশের ভাবমূর্তি শুধু নষ্ট না, যারা কোনো কাজ করে খাচ্ছে তাদের রুজি রোজগারও তো নষ্ট হয়ে যাবে। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে গানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বাইর করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। দেশের সম্মান নষ্ট করতে এখনো লন্ডন বসে ষড়যন্ত্র চলছে। ধ্বংসযজ্ঞে জড়িতদের খুঁজে বের করতে জনগণের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী। সপ্তাহ পেরোলেও সরানো হয়নি দুর্বৃত্তদের আগুনের স্থাপনা ধ্বংসস্তূপ। সেদিনের কথা মনে পড়লে আঁতকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। ঢাকা সহ 3 জেলায় বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল, অভিযান অব্যাহত থাকবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। পর্যটক শূন্য কক্সবাজার, কাজ হারানোর ঝুঁকিতে 20,000 কর্মী। 150 কোটি টাকার লোকসান দাবি ব্যবসায়ীদের। এবং নারী এশিয়া কাপে দুপুরে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে চোখ জ্যোতি নাহিদাদের। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। কোটা আন্দোলনের নামে যারা সহিংসতা চালিয়েছে তাদের ধরিয়ে দিতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করে তিনি বলেন, সাজাপ্রাপ্ত তারেক রহমান লন্ডন থেকে নির্দেশ দিয়ে বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের উস্কে দিচ্ছেন। প্রধানমন্ত্রী বলেন, কোটা ও মেধা নিয়ে তার বক্তব্য বিকৃত করে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়া হয়েছে। জয় যাদবের রিপোর্ট। কোটা আন্দোলনের নামে গেল সপ্তাহে দেশ জুড়ে তাণ্ডব চালায় দুষ্কৃতিকারীরা। নজিরবিহীন আক্রমণে ধ্বংস করা হয় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও কেপিআই স্থাপনাগুলো। জ্বালিয়ে দেওয়া হয় রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয় বিটিভির পাওয়ার স্টেশন, স্টুডিও, গুরুত্বপূর্ণ নথি। পুড়িয়ে দেওয়া হয় বিটিভি মিউজিয়ামে থাকা বিরল সব যন্ত্রপাতি। সহিংসতার সেই চিত্র সরেজমিন দেখতে শুক্রবার সকালে রামপুরার বিটিভি ভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূল ভবনের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন ধ্বংসলীলার তাণ্ডব। কথা বলেন বিটিভির কর্মকর্তাদের সঙ্গে। পরে প্রধানমন্ত্রী বলেন, যারা এভাবে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করেছে তারা দেশের শত্রু। আজকে যারা টেলিভিশন সেন্টারটাকে এইভাবে পোড়ালো, সবকিছু ঘুরে ভিতরের একটা কিছু নেই যে রক্ষা পায়, তাহলে এরা কারা যে একটা দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করার চিন্তা নিয়েই যেন তাদের এই আক্রমণ। আন্দোলনের সময় মেধা আর কোটা নিয়ে তার বক্তব্য বিকৃত করা হয়েছে বলেন শেখ হাসিনা। আমার একটা কথা নিয়ে তারা কিছু কতদিন প্রতিবাদ করলো। কি কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। বিকেল 4টায় আমি প্রেস কনফারেন্স করি, কয়েক ঘন্টা চলে যায়। হঠাৎ রাত্রেবেলা বোধহয় 11টা 11:30 দিকে দেখলাম অনেক ছেলে মেয়ে বের হয়ে আসছে, মেয়েরা হল থেকে বের হয়ে আসছে। তাদের স্লোগানটা কি? যে তারা রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা, রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি। সরকার প্রধান বলেন, ছাত্রদের দাবি মানার পরও প্রবাসীদের লন্ডন থেকে উস্কে দিচ্ছে এক সাজাপ্রাপ্ত আসামি। লন্ডন থেকে নির্দেশ যায় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে। আর এই আন্দোলন করতে যে তাদের অবস্থাটা কি? ইউএইতে তারা মিছিল করতে গেছে, 57 জনকে গ্রেপ্তার করেছে। হ্যাঁ, আমাকে গালি দিচ্ছে, দেশের বিরুদ্ধে তারা স্লোগান মিছিল। ওই দেশে আইন আছে, কেউ মিছিল করতে পারে না, কিন্তু তাদেরকে উস্কে দেওয়া হয়েছিল লন্ডন থেকেই যে মিছিল করতে হবে। তারা মিছিল করতে যে শুধু নিজেদের চাকরি বাকরি রুজি রোজগার পথ যে হারালো তা না, আজকে যে বাঙালির ওখানে কাজ করে খায় তাদের মুখটা কোথায় থাকে? যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের ধরতে দেশবাসীর সহযোগিতা চান প্রধানমন্ত্রী। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে গানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন, তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই।
শেখ হাসিনা বলেন, সকল অর্জনকে ধ্বংস করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সম্মান নষ্ট করাই জামাত বিএনপির উদ্দেশ্য। তাদের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আসল সত্যটা জানুন। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। গেল 18 ও 19 জুলাই দুষ্কৃতিকারীরা তাণ্ডব চালায় রাজধানীর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও স্থাপনায়, পুড়িয়ে দেয় মেট্রো রেলের স্টেশনও। এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট ক্ষতচিহ্ন, সরানো হয়নি ধ্বংসস্তূপ। ভয়াল সেদিনের কথা মনে পড়লে এখনও আঁতকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। দুঃখিত, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাময়িকভাবে বন্ধ। কালো ব্যানারে টানানো এই নোটিশ জানান দিচ্ছে কতটা পড়েছে মানুষের স্বপ্নের উড়াল সড়ক। তারই ক্ষত বয়ে বেড়াচ্ছে নগরবাসী। এখনও পোড়া গন্ধ চারপাশে। দুষ্কৃতিকারীদের হামলায় দগদগে ক্ষত নিয়ে দাঁড়িয়ে এক্সপ্রেসের মহাখালী ও বনানী টোলঘর। আমাদের টোল প্লাজাগুলো নষ্ট করে ফেলছে এবং ভিতরে আপনার এই ক্যামেরা যেগুলো ছিল, সোফা ছিল, অনেকগুলো ছিল, এগুলো ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এক সপ্তাহ পরও এখনও মুছে যায়নি মহাখালীর দুর্যোগ ভবনের সামনে ক্ষতচিহ্ন। পুড়ে যাওয়া যানবাহন জানান দিচ্ছে কতটা তাণ্ডব হয়েছে সেখানে। ইমার্জেন্সি কল সেন্টার, সেখানকার কয়েকশো কোটি টাকা মূল্যের সার্ভার সহ 53টি গাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সেই বিকেলের তাণ্ডবের কথা মনে পড়লে এখনো আটকে ওঠে তারা। 4:26 আমি 10 তলায় যাই নামাজের জন্য। পরে উপর থেকে শব্দ পাচ্ছি, অ্যাকশন এইটুক শব্দ। পরে ছাদে উঠে দেখি যে পোলাপার ওদিক দিয়ে যাচ্ছে। 1 মিনিটের মধ্যে হুড় করে চলে আসলো, আইসা গাড়িগুলো ভাঙচুর করে লুটপাট শুরু করে দিল। এরপরে গাড়ির ভিতরে ওরা ম্যাচ দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। ভয় এখন তো রাত্রে অনেক সময় প্রথম 2 এখন তো মনে করেন রাত্রে ঘুমাইতেও পারি না, অনেক সময় ঘুমাইলে ভয়তে লাফ দিয়ে উঠে যায়, কারণ চোখের সামনে সব জিনিসগুলো তো হয়েছে। অফিস পুড়ে গেছে, তবুও সেবা দিতে হবে, তাই পুড়ে যাওয়া ক্ষত নিয়ে রোদে পুড়েই ভবনের সামনে কাজ করছেন সেতু ভবনের কর্মীরা। আমরা বিভিন্নভাবে প্রতিকূল পরিস্থিতিতে আমাদের অফিস ব্যবস্থাপনা এখন কাজকর্ম চলতেছে। অ্যাকাউন্ট সেকশনের কাজ তো আমরা করতে পারতেছি না, কারণ এখনও তো নেট আসেনি, ইন্টারনেট। কর্মকর্তারা জানান তদন্ত শেষ হলেই ধ্বংসস্তূপ সরানো শুরু হবে। কোথায় কোন জায়গায় ইনজিউর্ড হয়েছে সেটা আমরা বের করার চেষ্টা করছি। কোথায় কোন জায়গায় ইনজিউর্ড হয়েছে এমন সবাই দেখে যাচ্ছে, তারা রিপোর্ট দেবে। তারা রিপোর্ট দিয়ে বলার পরে আমরা প্রয়োজনীয় মেরামত, যখন মেরামত যোগ্য হলে, এখন এই মুহূর্তে কিন্তু কিছুই বলতে পারছি না, মেরামত যোগ্য হলে তারপর বলতে পারবো। যোগাযোগ খাতে সবচেয়ে আধুনিক ও দ্রুততম বাহন মেট্রো রেলও বাদ যায়নি দুর্বৃত্তদের হামলা থেকে রেহাই পায়নি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনও। তবে দ্রুতই ক্ষত সরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে দেশ, এমনটাই প্রত্যাশা সবার। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। কোটা আন্দোলনকে পুঁজি করে কুষ্টিয়ায় চলন্ত ট্রেন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি যানবাহন। হামলার শিকার হন পুলিশ সদস্যরাও। স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্রত্যক্ষদর্শীরা বলছেন এর সঙ্গে জড়িত বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। পুলিশ বলছে সহিংসতার সাথে জড়িত সবাইকেই চিহ্নিত করেছেন তারা। দ্রুতই আনা হবে আইনের আওতায়। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 1 জুলাই থেকে সারা দেশের মতো কুষ্টিয়াতেও সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নামে সাধারণ শিক্ষার্থীরা। পুলিশ বলছে প্রথম দিকে এ আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের অনুপ্রবেশে রূপ নেয় তা সহিংসতায়। এ সময় কুষ্টিয়ায় হামলা চালানো হয় চলন্ত ট্রেন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি যানবাহনও। হামলার শিকার হন পুলিশ সদস্যরাও। সাধারণ শিক্ষার্থীর ঘাড়ে ভর দিয়ে আমাদের কুষ্টিয়ায় যে অরাজকতা করলো, জামাত শিবিরের উগ্রবাদী যে ইউনিট থাকে এরা ধ্বংসতাকে চালিয়েছে এবং মনে হয়েছে সবাই প্রশিক্ষিত। ছাত্র শিবির, ছাত্রদল এবং বিএনপি জামাতের এই সন্ত্রাসী ক্যাডাররা যারা নাশকতা মামলার আসামি, এই দাগী আসামিরা জামিনে বেরিয়ে এই আন্দোলনে শুধু মদত না, তারা সরাসরি এই ভাঙচুর এবং হামলা অগ্নিসংযোগে নিজেরাই সরাসরি জড়িত ছিল। জেলার আওয়ামী লীগ নেতারাও বলছেন এ ধরনের সহিংস হামলার সাথে ছাত্রদল ও শিবিরের ক্যাডাররা সরাসরি জড়িত, যা পূর্ব পরিকল্পিত ও ন্যাক্কারজনক। তাই জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের। দাবি জানাচ্ছি আমাদের পরবর্তী এই ধরনের সিচুয়েশন, এই ষড়যন্ত্রকারীরা, এই লুকিয়ে থাকা, ঘাপটি মেরে থাকা স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীরা যে করবে না, এটা আসলে বিশ্বাস করা যায় না। যারই কারণে দলকে
এবং সংগঠনকে আমরা প্রস্তুত করব। এটা অত্যন্ত জঘন্যতম এবং এইটা হচ্ছে পরিকল্পিত একটা সংগ্রামের নাম করে সাধারণ ছাত্ররা এটা করতে পারে না, যে তাণ্ডব লীলা করেছে। আর পুলিশ বলছে সহিংসতার সাথে জড়িত সবাইকেই চিহ্নিত করেছেন তারা, দ্রুতই আনা হবে আইনের আওতায়। সরকারি স্থাপনা, মেডিকেলে, আমাদের সদর হাসপাতালে হামলা করার চেষ্টা করেছে। আমরা এই ভিডিও ফুটেজ দেখে এখনো পর্যন্ত আমরা 52 জনকে গ্রেপ্তার করেছি এবং এই সংক্রান্তে 4টি মামলা হয়েছে। আমরা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আরও অনেক তথ্য কালেকশন করেছি। আমাদের অভিযান অব্যাহত আছে। এছাড়াও হামলাকারীদের কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ লাইন, হাসপাতাল সহ বিভিন্ন সরকারি দপ্তরে হামলার পরিকল্পনাও ছিল বলে জানায় পুলিশ। কোটা বিরোধী আন্দোলনকে পুঁজি করে কুষ্টিয়ার যে সহিংস ঘটনা ঘটেছে তার সাথে ছাত্রদল ও শিবির কর্মীরা সরাসরি জড়িত, তার প্রমাণও পেয়েছে কুষ্টিয়া পুলিশ। গ্রেপ্তারও করেছে অনেককেই। এখনও তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। তবে স্বাধীনতার পর থেকে এমন সহিংসতা আর কোনোদিন দেখেনি কুষ্টিয়াবাসী। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সারা দেশে ফের বাড়ল 2 দিনের কারফিউ। ঢাকা ও তার আশপাশের জেলায় সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আনতে এমন সিদ্ধান্ত সরকারের। বৃহস্পতিবার দিবাগত রাতে এই কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিস্তারিত কায়েস রাহাতের প্রতিবেদনে। 1 সপ্তাহ ছাড়ালো চলমান কারফিউয়ের মেয়াদ। যদিও ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা সহ নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় 2 ঘণ্টা করে কারফিউ শিথিলতা বাড়ানো হয়েছে। শুক্রবার ও শনিবার এ এলাকাগুলোতে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। গেল দিবাগত রাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সাথে আলোচনা শেষে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলার কারফিউ যেভাবে চলছে সেটা অব্যাহত থাকবে। আগামী শুক্রবার হতে শনিবার পর্যন্ত সকাল 8টা হতে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে সেই জেলার প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয় করে সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও জানান তিনি। অন্যান্য জেলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা বাহিনী সমন্বয় করে তাদের স্ব জেলায় কারফিউ নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, প্রকৃত দোষীদের আইনের আওতায় নিয়ে আসতে অভিযান চলবে। আমরা চাই যে এই মানুষটি আসলেই দোষী তাকেই বের করার জন্য, সেই জন্যই আমাদের এই চিরুনি অভিযান চলছে এবং এটা যতদিন পর্যন্ত আমরা সবাইকে ধরতে না পারবো ততদিন পর্যন্ত এই অভিযান চলবে। এদিকে নাশকতার ঘটনায় আহতদের আরোগ্য ও নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করবে সরকার। ঢাকার বাইরে চট্টগ্রামে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, রংপুরে সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা, খুলনায় ও বরিশালে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। এদিকে রাজশাহীতে সময় কমিয়ে দুপুর 12টা থেকে বিকাল 3টা পর্যন্ত কারফিউ শিথিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। রাজধানীর সড়কের পরিস্থিতি জানবো। বাংলা মোটর এলাকা থেকে সেখানকার খবরাখবর জানাচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাত। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে কয়েকদিন ধরে রাজধানীতে সহিংসতার রূপ নিয়েছিল সেটি নিয়ন্ত্রণে যে কারফিউ জারি করা হয়েছে, সেই কারফিউ আজকে 6ষ্ঠ দিন চলছে এবং সেই 6ষ্ঠ দিনের চিত্র যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে রাজধানীতে যে অবস্থা রয়েছে, যে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে, অর্থাৎ এখন যেহেতু 8টা থেকে 5টা পর্যন্ত আজকে কারফিউ শিথিল রয়েছে এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি সাধারণ মানুষ কিন্তু তাদের গন্তব্যে পৌঁছাচ্ছে এবং আজকে শুক্রবারকে আমরা জানি যে শুক্রবার সাধারণত রাজধানীতে যানজট খুবই কম হয় এবং সেক্ষেত্রে সাধারণ মানুষের চলাচলও খুব সীমিত থাকে, কিন্তু তারপরেও আমরা দেখেছি সাধারণ মানুষ নির্বিঘ্নে কিন্তু সড়কে বের হচ্ছে এবং সেক্ষেত্রে তারা কিন্তু তাদের যে কাজকর্ম সেগুলোর জন্য তারা কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, আমরা আজকে এখন পর্যন্ত রাজধানীর যে সকল সড়কগুলোতে আমরা ঘুরেছি সেখানে আমরা দেখেছি সবচেয়ে বেশি যে পুলিশের উপস্থিতি রয়েছে এবং সেক্ষেত্রে বিজিবির টহলও কিন্তু রয়েছে এবং সেই সাথে কারফিউ যেহেতু শিথিল রয়েছে সেক্ষেত্রে সেনাবাহিনীও কিন্তু তাদের অবস্থানে রয়েছে এবং একই সাথে যান চলাচলের যে বিষয়টি সেটি 5টার পরে মূলত তখন আবারও কিন্তু থেমে যাবে। সেক্ষেত্রে কারফিউ কারণে কিন্তু গাড়ি চলাচল তখন কিন্তু করবে না এবং সেক্ষেত্রে আমরা দূরপাল্লার
যে যান চলাচলগুলো সেগুলো কিন্তু স্বাভাবিক থাকবে অনেকটা, এবং সেক্ষেত্রে সাধারণ মানুষ দূরপাল্লার ক্ষেত্রে সময় শিথিলের বিষয় কিন্তু এক ধরনের যাত্রী কল্যাণ থেকে এক ধরনের দাবি জানানো হয়েছে। সেক্ষেত্রে তাদের টিকিটটাকে কারফিউ পাস হিসেবে ব্যবহার করার জন্য। তো সব কিছু মিলিয়ে এখন আমরা যে রাজধানীর বাংলা মোটরে অবস্থান করছি, এবং বাংলা মোটরের চিত্র যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, সেখানেও আমরা দেখেছি বিশেষ করে গণপরিবহনগুলো খুব সীমিত চলাচল করছে, এবং একই সাথে ব্যক্তিগত যে পরিবহনগুলো বিশেষ করে প্রাইভেট কার, মোটরসাইকেল, এবং একই সাথে আমরা দেখেছি সিএনজি নিয়েও কিন্তু মানুষ চলাচল করছে, এবং রিক্সার যে দাপট সেই দাপট কিন্তু আগের মতো বজায় রয়েছে। অর্থাৎ সব কিছু মিলিয়ে যে পরিস্থিতি এখন আমাদের পরিলক্ষিত, যে মানুষ তাদের যাতায়াতের ক্ষেত্রে যে ধরনের ব্যবহার, অর্থাৎ তাদের যে চলাচল, সেই চলাচলের জন্য তারা নির্বিঘ্নে কিন্তু যাতায়াত করছে, এবং একই সাথে বাংলা মোটর নয় শুধু ফার্ম গেট থেকে শুরু করে শাহবাগ মোড় পর্যন্ত আমরা দেখেছি সেখানে কিন্তু একই অবস্থা রয়েছে। এবং একই সাথে বিশেষ করে যে মোড়গুলো গুরুত্বপূর্ণ, অর্থাৎ যেগুলোতে ঝুঁকিও রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি। তো সব কিছু মিলিয়ে রাজধানীবাসীর নিরাপত্তার সাথে যে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি যেমন রয়েছে, মানুষজন কিন্তু স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছে। শুক্রবার ছুটির দিনেও কিন্তু মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল রাজধানীর বাংলা মোটর থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। এবার নারায়ণগঞ্জের পরিস্থিতি জানবো, সেখানকার সড়কের পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। আজকে সকাল থেকেই ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই দুটি মহাসড়কে একেবারেই স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে। তবে শুক্রবার সাপ্তাহিক দিন হওয়ার কারণে তুলনামূলকভাবে যানবাহনের চাপ কিছুটা কম। আমরা এই মুহূর্তে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায়। একটু দেখানোর চেষ্টা করব যে যানবাহনের চাপ থাকলেও মানুষের চাপ কিন্তু আজকে এই মহাসড়কে একেবারেই কম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত 30 কিলোমিটার, এবং ঢাকা সিলেট মহাসড়কের কাঁচপুর থেকে 2500-এর পুরিন্দা বাজার পর্যন্ত 21 কিলোমিটার অংশে কোথাও কোনো ধরনের যানজটের খবর নেই বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের সদস্যরা। এছাড়া এই মহাসড়কে হয়ে ঢাকামুখী লেনে যেসব যানবাহনগুলো ঢাকার দিকে প্রবেশ করছেন সেগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারছেন, এবং ঢাকা থেকে দক্ষিণ পূর্ব অঞ্চলের দিকে যেসব যানবাহন ছেড়ে আসছে সেগুলো স্বাভাবিকভাবেই চলাচল করছে। তবে আশেপাশের মানুষ যারা রয়েছেন তারা এই মহাসড়কে গণপরিবহনে চলার পাশাপাশি আজকে কিন্তু ব্যক্তিগত যানবাহনের চাপ অনেক বেশি, এটি আমরা মহাসড়কে দেখেছি। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়কের পাশাপাশি নারায়ণগঞ্জ শহরেও আজকে স্বাভাবিক পরিস্থিতি, এবং সেখানেও কিন্তু স্বাভাবিকভাবেই যানবাহনগুলো চলাচল করছে। তো এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল কিন্তু বিভিন্ন এলাকায় চলমান রয়েছে। আমরা মহাসড়কের বেশ কিছু পয়েন্টে দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন এবং তৎপর অবস্থানে রয়েছেন। নারায়ণগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন যে সড়ক মহাসড়কে কোথাও যেন কেউ বিশৃঙ্খলা করতে না পারে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে কেউ ঘটাতে না পারে সেজন্য তারা তৎপর রয়েছেন, এবং যদি কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে তারা কঠোর ব্যবস্থা নেবেন, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এই পরিস্থিতি আজকে সকাল থেকে ঢাকা চট্টগ্রাম সিলেট এই দুটি মহাসড়কে। এবার গাজীপুরের সবশেষ খবরাখবর জানাচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। কয়েকদিনের স্থবিরতা কাটিয়ে আগের রূপে ফিরতে শুরু করেছে বিভিন্ন এলাকা। গাজীপুরের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে এখন কিন্তু আপনার যাত্রী এবং বাসের এবং দূরপাল্লার যে যাত্রীবাহী বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বস্তিতেই যাচ্ছে না। আপনারা জানেন যে এই কয়েকদিনের টানা স্থবিরতায় কিন্তু সব কিছু থুবড়ে পড়েছিল, তো এখন কিন্তু আপনার সেটা কাটিয়ে আগের রূপে ফিরতে শুরু করেছে চান্দনা চৌরাস্তা সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। এখানে কিন্তু আমি যদি দেখাতে চাই যে আমার পিছনে যে বাস কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলোতে কিন্তু আপনার আজকে কিন্তু সকাল থেকে আমরা অনেকটা ভিড় লক্ষ্য করেছি, এবং দূর দূরান্ত থেকে যারা আসছেন এবং যাচ্ছেন তারা কিন্তু স্বস্তিতেই টিকিট সংগ্রহ করে বাড়ি যেতে পারছেন। আমি যদি আপনাকে আরেকটু দেখাতে চাই যে এখানে কিন্তু আপনার সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় খবর নিয়েছি, এবং গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টে কিন্তু পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নিয়োজিত রয়েছে। গাজীপুরের যে আপনার উপজেলার বিভিন্ন পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে কিন্তু আমরা দেখেছি যে আগের রূপে ফিরতে শুরু করেছে, এবং মানুষ কিন্তু
কিন্তু সাধারণ মানুষ কিন্তু ঘর থেকে বেরিয়ে এবং কর্মজীবনে কিন্তু মানুষ ফিরছেন এবং পাশাপাশি কিন্তু প্রাণচাল্য সৃষ্টি হয়েছে সবগুলো সড়কেই। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গণপরিবহনের পাশাপাশি পণ্যবাহী যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বস্তিতেই যার যার গন্তব্যে যাচ্ছেন। এরকমটাই কিন্তু আমরা গাজীপুর সহ বিভিন্ন উপজেলার থেকে যে গাড়িগুলো আসছে সেগুলো কিন্তু স্বস্তিতেই যাচ্ছে। তো ঢাকা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে আমরা বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী কেন্দ্র আমরা নিয়োজিত রয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টও কিন্তু আমরা আইন শৃঙ্খলা যে বাহিনী সেগুলোর উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং পাশাপাশি সব যে জায়গায় কিন্তু আমরা মানুষের যে স্বস্তি সেটা কিন্তু স্বস্তিতে কিন্তু বাড়ি ফিরছেন এবং মানুষ কিন্তু যার যার কর্মে যাচ্ছেন। তো গাজীপুরের বিভিন্ন জায়গা থেকে যে এই স্থবিরতা সেটা কাটিয়ে আগের রূপে ফিরতে শুরু করেছে গাজীপুরের চেহারা। তো এভাবেই গাজীপুর কিন্তু আপনার এই স্থবিরতা কাটিয়ে সাধারণ মানুষের মধ্যে কিন্তু যে আতঙ্কটা ছিল সেটা কিন্তু কাটিয়ে সাধারণ মানুষ কিন্তু ঘর থেকে বেরিয়ে রাস্তায় অবস্থান করছেন এবং সবাই যার যার কর্মস্থলে ফিরছেন এবং আমরা দেখেছি যে দূরপাল্লার যে যানবাহন রয়েছে সেগুলো কিন্তু স্বস্তিতেই যাচ্ছেন বিভিন্ন জায়গায়। তো আমার কাছে গাজীপুর চান্দনা চৌরাস্তা থেকে এই ছিল সর্বশেষ। এবার রাজধানীর বাইরের আইন শৃঙ্খলা পরিস্থিতি জানবো। খুলনা থেকে সেখানকার খবরাখবর জানাচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। খুলনায় কিন্তু আজ 15 ঘন্টা কারফিউ শিথিল করেছে স্থানীয় জেলা প্রশাসন, যার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে ছুটির দিনে কিন্তু বাজারগুলোতে প্রচন্ড পরিমাণ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষ কিন্তু একটু স্বস্তিতে আছে। দীর্ঘদিনের সময় তারা কারফিউর ভিতর থাকায় তারা একটা ধরনের বাজারঘাট করতে না পারায় আজকে কিন্তু ছুটির দিনে তারা সকাল থেকেই বাজারে ভিড় করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সব শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু আজ বাজারে ভিড় করেছে। পাশাপাশি একটু বলে রাখি যে মৌসুমি ফলের যে ব্যবসা সেটাও কিন্তু আসলে জমে উঠেছে। এই কয়েকদিন টানা কারফিউ থাকার কারণে কিন্তু এইসব ব্যবসাটা খুবই বিপাকে পড়েছিল। আর একটু বলে রাখি যে এই ছুটির দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শহরে কিন্তু প্রচন্ড পরিমাণ যানজট বেড়েছে এবং ইজি বাইক, মাহেন্দ্র, রিক্সা সহ বাস সহ বিভিন্ন ধরনের যান চলাচল কিন্তু বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ কিন্তু আসলে উৎফুল্লতা প্রকাশ করছে যে তারা একটা আসলে ট্রমা থেকে এক প্রকার বের হয়ে আসছে, যে তারা কেউই চায় না যে এই কারফিউটা আসলে সচল থাকুক, খুব দ্রুত যেন পরিস্থিতি আসলে স্বাভাবিকভাবে ফিরে আসে, এমনটাই দাবি সাধারণ মানুষের। আর একটু বলে রাখি যে ট্রাফিক বিভাগ কিন্তু আসলে হিমশিম খাচ্ছে নগরীর এই যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি, কারণ তারা কিন্তু আসলে এই দীর্ঘদিন কারফিউ থাকার কারণে কিন্তু হঠাৎ করেই যান চলাচল বেড়েছে বলে রাস্তায়, এমনটি তারা দাবি করছে। পাশাপাশি ছুটির দিনে কিন্তু দ্রব্যমূল্যের আসলে ঊর্ধ্বগতি আমরা দেখতে পেয়েছি। বাজারে কিন্তু দ্রব্যমূল্য আসলে অনেক বেড়ে গিয়েছে বলে সাধারণ যারা ক্রেতা আছে তারা আমাদেরকে জানিয়েছে। তবে কিছুটা শিথিল হয়েছে শাকসবজির দাম, তবে মাংসের দাম, মাছের দাম কিন্তু আসলে ঊর্ধ্বমুখী, এমনটাই আসলে তারা জানাচ্ছে। আরেকটু আমি বলে রাখি যে খুলনায় আজ কিন্তু রাত 8টা-9টা নাগাদ কিন্তু আসলে কারফিউ পুনরায় আবার শিথিল বন্ধ হবে এবং 9টার পর থেকে পুনরায় আসলে কারফিউ বহাল থাকবে এবং এই সকাল 6টা থেকে রাত 9টার ভিতর এই কারফিউ শিথিল অবস্থার মধ্যে মানুষ প্রয়োজনীয় সকল কার্যক্রম মিটিয়ে ফেলছে, যার কারণে আসলে ভিড় দেখা যাচ্ছে। খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। কোটা সংস্কার আন্দোলন আর কারফিউয়ের প্রভাব পড়েছে পর্যটন খাতেও। দেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র কক্সবাজারে এখন শুনশান নীরবতা। ব্যবসায়ীদের দাবি প্রায় 150 কোটি টাকার লোকসান হয়েছে, কাজ হারানোর ঝুঁকিতে প্রায় 20,000 শ্রমিক। সহকর্মী সৌরভ দেবের পাঠানো তথ্য ও ছবিতে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। শুনশান নীরবতা কক্সবাজার সমুদ্র সৈকত জুড়ে। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা সহিংসতা ও চলমান কারফিউর কারণে পর্যটক শূন্য বিশ্বের অন্যতম দীর্ঘতম এ সমুদ্র সৈকত। শুধু আবাসিক হোটেল নয়, তালা ঝুলছে রেস্তোরাঁগুলোতেও। এমন পরিস্থিতিতে হতাশ পর্যটন ব্যবসায়ীরা। তারা বলছেন কক্সবাজারে 450 হোটেল গেস্ট হাউসে 7 দিনে 100 কোটি টাকার লোকসান হয়েছে। পাশাপাশি রেস্তোরাঁ মালিকদের ক্ষতি প্রায় 50 কোটি টাকা। ক্ষতিগুলো হচ্ছে যেমন আপনার কারেন্টের বিল, বিদ্যুৎ বিল, জেনারেটর, পাশাপাশি মেনটেন্যান্স খরচ এবং যে আমাদের স্টাফের স্যালারি, বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো লোনের সম্মুখীন আছে, তারা লোন নিয়ে প্রতিষ্ঠান চালাচ্ছে, তাদের লোনের উপরে
আপনার একটা বক্তব্য চলে আসতেছে। এগুলো সব কিছু বিষয় নিয়ে আমরা আসলে ক্ষতির সম্মুখীন আছি। যদি এখান থেকে দ্রুত উত্তোলন হতে না পারি তাহলে আমরা মারাত্মক ক্ষতির সম্মুখীন করব। আমরা আমাদের যেই সংকটটুকু রয়েছে এর মধ্যে আমরা মনে করি আমাদের পর্যটন খাতে 1 থেকে 1,500 কোটি টাকা ক্ষতি হয়ে গেছে এবং আমরা এই ক্ষতিটুকু কীভাবে পোষাবো সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। পর্যটক না থাকায় ক্ষতির মুখোমুখি পর্যটন সংশ্লিষ্ট প্রায় 20,000 শ্রমিক। এভাবে চলতে থাকলে চাকরি হারাতে পারেন অনেকে। এখন আমরা অসহায়ের মতো বসে আছি। যত পর্যটক আটকা ছিল গতকালকে সবাই চলে গেছে। এখন এই পরিস্থিতি হয়ে গেছে, আমাদের ইলেকট্রিসিটি বিলটাও উঠার কোনো রাস্তা নেই। এখন এই পরিস্থিতি কবে সুস্থ হবে, কবে আমরা পর্যটন বান্ধব পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এদিকে জেলা প্রশাসন জানিয়েছে কক্সবাজারে এই মুহূর্তে তেমন পর্যটক নেই। যারা কক্সবাজার ভ্রমণে এসে কারফিউ আটকা পড়ে তাদের মঙ্গলবার সেনাবাহিনীর পাহারায় পৌঁছে দেয়া হয় ঢাকা পর্যন্ত। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর হাতিরপুল এলাকা থেকে নিত্যপণ্যের বাজার দর নিয়ে জানাচ্ছেন সহকর্মী এম এ আজিম। আন্দোলন আর কারফিউর মধ্যে সরবরাহ ব্যবস্থায় বাধাপ্রাপ্ত হওয়ায় কদিন আগের যে সবজির বাজারে আগুন ছিল তা কিছুটা কমতে শুরু করেছে। আমরা আজকে হাতিরপুল বাজারে এসে যে চিত্রটি দেখছি সেটি কিন্তু বলা চলে যে অনেক সবজির দামই কমতে শুরু করেছে। এর মধ্যে যে সর্বোচ্চ যে দামে উঠে যাওয়া কাঁচামরিচ, টমেটো, গাজর সহ যে সবজিগুলো ছিল সেগুলোতে কিন্তু অনেকটাই দাম কমেছে। কাঁচামরিচে প্রায় 600 টাকা কেজিতে উঠেছিল, সেই কাঁচামরিচ কিন্তু আজকে বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকায় এবং গাজর, টমেটো সহ সবগুলো সবজিই কিন্তু 200 টাকার মধ্যে চলে এসেছে এবং এর বাইরে যে সকল সবজি 100 টাকার উপরে উঠে গিয়েছিল সেই সবজিগুলো কিন্তু 100 টাকার নিচে নামছে। যেমন পেঁপে, করলা, কাঁকরোল সহ এই সকল সবজি কিন্তু এই অবরোধ, এই যে কারফিউ এবং আন্দোলন তার মধ্যে কিন্তু অনেকটাই দাম বেড়ে গিয়েছিল, সেগুলো কিছুটা কমতে শুরু করেছে এবং ধনেপাতা এখনও 250 থেকে 300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর বাইরে যে সকল সবজি রয়েছে সবগুলো সবজিই কিন্তু বিক্রেতারা বলছেন যে সরবরাহ ব্যবস্থা যদি স্বাভাবিক হয়ে আসে সেক্ষেত্রে কিন্তু এই সবজিগুলোর দাম কমে আসবে। এছাড়া যে আকারভেদে কিন্তু এখনও লাউ বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। এর বাইরে মাছের চিত্রটি যদি একটু বলি, যে মাছের কিন্তু পর্যাপ্ত সরবরাহ রয়েছে, যার ফলে মাছের দাম কারফিউ এবং আন্দোলনের মধ্যেও কিন্তু আসলে দামের অবস্থাটা একই ছিল। এখনও পর্যাপ্ত সরবরাহ থাকায় মাছের বাজারে কিন্তু অস্থিরতা এখনও চলছে না এবং কারফিউর মধ্যেও ছিল না এবং মাছ কিন্তু বলা চলে যে পর্যাপ্ত রয়েছে এবং সব ধরনের মাছের উপস্থিতি কিন্তু আমরা মাছ বাজারে দেখতে পাচ্ছি এবং ক্রেতা সমাগমও পর্যাপ্ত রয়েছে এবং সবাই কিন্তু আসলে মাছ এখান থেকে কিনতে পারছেন এবং দামের যে ব্যবধান সেটি নিয়ে কিন্তু কোনো অসন্তোষ আমরা এখনও দেখছি না। আমরা যদি একজন বিক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করি, মাছের সরবরাহ ঠিক আছে কিনা, দামের অবস্থা কেমন? দাম কমই আছে, মাছের কাস্টমার নেই মার্কেটে, শুক্রবার বাজার কাস্টমার কম আসছে। মাছের কিন্তু সরবরাহ থাকলেও তিনি বলছেন যে আসলে অবরোধের মধ্যে ক্রেতার উপস্থিতি খুবই কম ছিল, যার কারণে কিন্তু আসলে তাদের সরবরাহ থাকলেও ক্রেতা নেই, যার ফলে তারা একটি ভোগান্তিতে রয়েছেন এবং এখানে যে পরিমাণ মাছ রয়েছে বলা চলে যে সত্যি আসলে ক্রেতার সংখ্যা খুবই কম। আমরা যদি আরেকটু মাছ বাজারের অপর প্রান্তের দিকে চলে আসি, এখান থেকে মাছের উপস্থিতি কেমন আছে, সরবরাহ কেমন, দাম কেমন? মোটামুটি আগের চেয়ে একটু কমছে, আগের চেয়ে দাম কমছে এখন। আচ্ছা, এই যে কারফিউ বা আন্দোলনের মধ্যে মাছের সরবরাহ ঠিক ছিল কি? আন্দোলনের সময় একটু মাছের দামটা বাড়তেছিল, যে গাড়ি ঘোড়া ছিল না তখন বাড়তেছিল, এখন একটু গাড়ি ঘোড়া আসে এই জন্য মাছের দামটা একটু কমছে, কেজিতে 50-100 টাকা কমছে আর কি। এর বাইরে যে মাংসের বাজারের কথা যদি আমি বলি, সেক্ষেত্রে কিন্তু যে মাংসের দাম আগের মতোই রয়েছে। মাংস কিন্তু এখনও গরুর মাংস আমরা দেখেছি যে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, খাসির মাংস 1100 টাকা এবং মুরগি কিন্তু নানা ভেদে যে দামে আগে ছিল সেই দামই এখনও বিক্রি হচ্ছে। তো এই ছিল আমার কাছে বাজার দরের সর্বশেষ। কুড়িগ্রামে বন্যার পানি নেমে যাওয়ায় স্পষ্ট হয়ে উঠেছে ক্ষতচিহ্ন, জেগে উঠেছে ডুবে যাওয়া ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। বানভাসীরা নতুন করে সব গোছাতে হিমশিম খাচ্ছে। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার মাধ্যমে ক্ষতি পুষিয়ে দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। কুড়িগ্রাম থেকে জুয়েল রানার তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট।
কুড়িগ্রামে বন্যার পানি নামার সাথে সাথে জেগে উঠছে ডুবে যাওয়া ফসলি জমি। দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। খেতে মাচান থাকলেও নেই সবুজ গাছ। সম্প্রতি বন্যায় প্লাবিত হয় কুড়িগ্রামের 9 উপজেলার চরাঞ্চল সহ নদ নদীর অববাহিকা। এতে পানিতে তলিয়ে যায় পাট, পটল, মরিচ, বেগুন সহ নানা সবজি। নষ্ট হয় প্রায় 8000 হেক্টর জমির ফসল। কৃষি বিভাগের তথ্য মতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 105 কোটি টাকার উপরে। এতে দুশ্চিন্তায় পড়েছেন অন্তত 50,000 কৃষক। বৃষ্টির কারণে বন্যা অনেক আগে আসিয়া সবজি আমার সব নষ্ট হয়ে গেল। আমার তো বাল বাচ্চা বাঁচা খাবি, এখন তো আমাকে আল্লাহ যা করবে এর উপরে নির্ভর। পটল, বেগুন, মরুচ এই ধরনের খেতি এবার বেশি বৃষ্টির কারণে, তারপর আগাড়ি বন্যা হওয়ার কারণে এগুলো নষ্ট হয়ে গেছে। আমরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে। নদী এলাকা ভাঙিচুরি সরকার করে দেয়। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে জানান কৃষি বিভাগের এ কর্মকর্তা। প্রায় 20,283 মেট্রিক টন ফসলের ক্ষতি হয়েছে, যার আর্থিক ক্ষতি প্রায় 105 কোটি টাকা। আমরা কৃষকদের ক্ষয়ক্ষতি যারা হয়েছে তাদের নিরূপণের চেষ্টা করেছি। প্রায় 49,000 চাষি কুড়িগ্রাম জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাদের তালিকা প্রণয়ন করছি এবং আমরা আশা করছি কৃষি মন্ত্রণালয় থেকে প্রণোদনা পেলেই আমরা সেই প্রণোদনা তাদের মধ্যে বিতরণ করব। বন্যায় সর্বশান্ত কৃষকরা এখন তাকিয়ে আছেন সরকারি সহায়তার দিকে। নিউজ ডেস্ক, দেশ টিভি।